বাংলার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে তনয়া, এবং আমরা নজর রাখছি প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের দিকে। একটা কথা ভাবতেও অবাক লাগে যে বাংলাদেশ একেবারে ভারতের সাহায্যে স্বাধীনতা পেয়েছিল, সেই বাংলাদেশ একটু একটু করে এক পা করে ধীরে ধীরে পাকিস্তানের দিকে এগোচ্ছে। একদিকে যখন আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, যখন দেখতে পাচ্ছি বাংলাদেশে কিভাবে দমন পীড়ন চলছে সংখ্যালঘুদের ওপর, ঠিক তখনই বাংলাদেশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করেছেন এ রাজ্যের বিধায়ক অগ্নিমিত্রা পল। সে গুরুত্বপূর্ণ পোস্টে কি দেখা যাচ্ছে, সেখানে একদল মৌলবাদীদের দল তারা এগিয়ে যাচ্ছেন, তারা মাইকে করে ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? সেখানে বলা হচ্ছে বেশ কিছু এলাকা নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে সেই এলাকাগুলোর নাম। সেই সমস্ত এলাকায় মহিলারা বাজারে যেন না আসেন, আসলে পরে নাকি তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে। তনয়া, এই ছবিটা দেখার পর, এই বক্তব্যগুলো শোনার পর খুব মিল পাচ্ছি আফগানিস্তানের। আলোচনার প্রসঙ্গ হিসাবে এই গোটা বিষয়টা উঠে আসছে। তার নেপথ্যের কারণটা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। লাগাতার ওপার বাংলার প্রত্যেকটা মুহূর্তের ছবি, প্রত্যেকটা মুহূর্তের খবরগুলো রিপাবলিক নেটওয়ার্ক আপনাদের সামনে তুলে ধরছে একেবারে প্রথম দিন থেকে, শুরুর দিন থেকে, যে কারণে চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে রিপাবলিক নেটওয়ার্ক এই ইউনুস প্রশাসনের কাছে। কিন্তু এখানেই শেষ নয়, এর শেষ কোথায় হয় সেটাও আমরা দেখে ছাড়বো। তার কারণ, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার এখনো পর্যন্ত হচ্ছে, এখনো পর্যন্ত রাতের অন্ধকারে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের বাড়ি থেকে টেনে বের করে দেওয়া হচ্ছে, এমনকি অন্যায়ভাবে তাদের মিথ্যে মামলা দিয়ে হাজতবাস পর্যন্ত করানো হচ্ছে, এবং তাদের হয়ে মামলা লড়বার মতন সাহস কারোর নেই। তার কারণ, যারাই মামলা লড়তে যাবে তাদের ওপরেও এই হামলা, এই আক্রমণ সবটাই হচ্ছে। এখানেই শেষ নয়। আমার সহকর্মী মধুকল্পিতাও যেমনটা বলল, যেভাবে একটার পর একটা হামলার ঘটনা, যেভাবে মেয়েদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তারও একটা নিদর্শন সামনে আসলো। গতকালের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গোপালগঞ্জে। সেখানে কট্টরপন্থী মৌলবাদীরা তারা মাইকিং করছেন, নারী শিক্ষার কথা ভুলে গিয়ে, নারীর ক্ষমতায়নের কথা ভুলে গিয়ে, নারীর উন্নয়নের কথা ভুলে গিয়ে তারা বলছেন মহিলারা বাড়ির মধ্যে থাকুন, মহিলারা বাড়ির মধ্যে থাকুন, বাড়ির বাইরে বেরোবেন না। এমনকি প্রকাশ্য বাজারে তারা যদি আসেন তাহলে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা শান্ত মতন বাড়িতে পৌঁছে দেবেন, কিন্তু সেখান থেকে আরো একবার আপনারা বাইরে বেরোনোর স্পর্ধাটা দেখাবেন না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রথমে আমরা সেই ছবি আপনাদের সামনে রাখবো, তারপর অতিথিদের স্বাগত জানাবো এবং আসবো আলোচনায়। দেখুন, দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এই স্বাধীনতায় কি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ? ইউনুস ক্ষমতা দখলের পর গোটা বাংলাদেশই যে কট্টরপন্থীদের দখলে চলে গিয়েছে তা প্রমাণ হয়ে গেল আরও একবার। হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষ তো ছিলই, এবার মহিলাদের মৌলিক অধিকার কাড়ার খেলায় মত্ত কট্টরপন্থীরা। আর তার শুরুটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান থেকেই করল বাংলাদেশের মৌলবাদীরা। গোপালগঞ্জে প্রকাশ্যে মেয়েদের বাজারে আসা নিষিদ্ধ করে তালিবানি ফতোয়া কট্টরপন্থীদের। কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না, যদি কোনো মহিলা আসে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে হাড় হিম করা ভিডিওটি প্রকাশ্যে আনেন এপার বাংলার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার। আপনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে, আপনি শিক্ষিত মানুষ, আপনি পুরস্কারটা ফেরত দিয়ে দিন। আপনার নৈতিক অধিকার নেই ওই পুরস্কার রাখার। ঝুলিতে তার শান্তির নোবেল, অথচ সেই ইউনুসের শাসনকালেই এক পা করে তালিবানি আফগানিস্তানের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রথমে মূর্তি ভাঙচুর, তারপর বই ও সঙ্গীতের ওপর আঘাত, ঐতিহ্যবাহী নিদর্শন ধ্বংস, সংখ্যালঘুদের উপর টানা অত্যাচার, এবার নারী স্বাধীনতায় হস্তক্ষেপ। একেবারে তালিকা ধরে ধরে তালিবানি শিক্ষার চাষ হচ্ছে বাংলাদেশে। একেবারে তালিবানি কায়দায় মেয়েদেরকে একদম বাড়ির মধ্যে আটকে রাখা, এটা প্রথম ঘোষণা আমরা দেখলাম। আরো কত ঘোষণা হবে সেটা আমাদের হয়তো নিশ্চয়ই দেখতে হবে। দেশটা যে তালিবানি কায়দায় চলতে চাইছে সেটা পরিষ্কার।
স্কুলে যাওয়ার জন্য কট্টরপন্থীদের গুলি খেতে হয়েছিল পাকিস্তানের মালালা ইউসুফজাইকে। পরবর্তীকালে তিনি শান্তির নোবেল পান। ইউনুসও সেই একই পুরস্কার পেয়েছেন, অথচ তার হাত ধরেই এক অন্ধকার যুগের সূচনা হলো বাংলাদেশ। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা রিপাবলিক যাচ্ছে, বাংলা। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। মধুকল্পিতা, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, দেখো এই ছবিগুলো দেখাতে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের মোটেও ভালো লাগছে না। যে ভারতবর্ষ সারাক্ষণেই মহিলাদের উন্নয়ন কিভাবে হবে, মহিলাদের প্রগতি কিভাবে হবে, মহিলাদের ক্ষমতায়ন কিভাবে হবে, মহিলারা কিভাবে নিজেদের অধিকার নিয়ে সঠিকভাবে সম্মান নিয়ে তারা সমাজে এগিয়ে যেতে পারে সেই চিন্তা করে। অন্যদিকে বাংলাদেশের ছবিটা দেখো, একেবারে অন্যরকম। মৌলবাদীদের হাতে শক্ত করবার জন্য কার্যত বাংলাদেশের ইউনুস প্রশাসন, তিনি তো শিক্ষিত, মধুকল্পিতা তিনি তো শিক্ষিত, তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তারপরও তার এই রকম আচরণ তা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? আর এই নিয়েই আমাদের আলোচনা করতে হচ্ছে আজকের এই দিনেও দাঁড়িয়েও। তালিবানি শাসন সেখানে কায়েম করবার কি মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইউনুস প্রশাসন? একেবারে এই নিয়ে আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন অতিথিরা, প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গবেষক মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন মানস ভট্টাচার্য লেখক। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমেই মৌমিতাদি আপনার কাছে আসবো। মৌমিতাদি, যে ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে গোপালগঞ্জে, সেখানে একেবারে ভরা বাজারে মহিলাদের নিষিদ্ধ ঘোষণা করার একটা ফতোয়া কট্টরপন্থীদের, কি মনে হয় এই ছবিটা দেখার পর আফগানিস্তানের সঙ্গে অনেকটা কি মিল পাওয়া যাচ্ছে না? মনে হচ্ছে নাকি পরবর্তী আফগানিস্তান হওয়ার পথেই এবারে বাংলাদেশ এগোচ্ছে? দেখো, প্রথমে একটা জিনিস জানতে হবে, এই যে মহিলাদেরকে এইভাবে আর কি বলা হচ্ছে যে বাজারে যাবে না, কিছুদিন বাদে বলা হবে বাড়ির বাইরে বেরোবে না, এটা যদি বলা হয় খুব একটা অস্বাভাবিক কিছু নয়, এটা হতেই পারে। মানে বাংলাদেশের এই মুহূর্তে যা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবার একটা কথা জানতে হবে, এই যে মৌলবাদ শক্তি যারা প্রয়োগ করছে, এটা তো মানে মেনলি এসছে তো তোমার ইসলামিক যারা কমিউনিটি তাদের থেকে। উইথ ডিউ রেসপেক্ট টু দ্যাট কমিউনিটি, একটা কথা জানতে হবে, এটা সবার জানা দরকার, যে ইসলাম ধর্মে পর্দা প্রথা, যেটা আমরা আগে পড়েছি বাড়ি মানে বইতে পড়েছি, আমরা দেখেছি পর্দা প্রথা, শুনেছি এটা সম্পর্কে। তো এটা মানে ইসলাম ধর্মে এটার ব্যাখ্যা কিভাবে করা আছে, কোরআনে কিন্তু কোথাও কখনো বলা নেই যে মহিলারা এটা করতে পারবে না, বা পর্দা প্রথা মানে তাদের বাড়ির মধ্যে থাকতে হবে, তাদের অলওয়েজ বোরখা বা হিজাব পরে থাকতে হবে। আর এটা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা জবরদস্তি করে ছাত্র আন্দোলনের নাম দিয়ে মৌলবাদী শক্তি প্রয়োগ করে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে, এবং মহিলাদের ওপর একটা পুরুষতান্ত্রিক সমাজের শোষণের বার্তা প্রচার করা হচ্ছে। কাজেই আফগানিস্তানের যা অবস্থা আমরা দেখেছি, সেটাও কিন্তু ইসলামিক ধর্মে, এটা কোথাও কোরআনে বলা নেই। বরং যদি মানে কোরআনে গিয়ে দেখা যায় এবং ইসলামিক ধর্মে যদি একটু আমরা রিসার্চ করে দেখি, আমরা দেখতে পাবো ইসলামিক ধর্মের শুরুর দিকে মহিলাদের কিন্তু অনেক স্বীকৃতি দেওয়া হতো। যেরকম আয়েশা, তারপরেতে মানে যিনি মোহাম্মদ নবীর ওয়াইফ ছিলেন আয়েশা খাজা, এবং আরো যারা ছিলেন, তারা কিন্তু মানে যথেষ্ট শিক্ষিতা মহিলা, এবং সমাজে তাদের একটা জায়গা ছিল। তারা কেউ ব্যবসায়িক ছিলেন, কেউ বিভিন্ন কাজে কর্মে তারা পারদর্শী ছিলেন, এবং মহিয়সী নারী, রাইট? তো সেই জায়গা থেকে দেখতে গেলে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়তো হতে পারে বাংলাদেশে। একেবারে এই আশঙ্কাটাই কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে তনয়া, যে আফগানিস্তানের থেকেও হয়তো বাংলাদেশের পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে যাবে। আমি এই জায়গা থেকে মানসবাবুর কাছে আসতে চাইবো। মানসবাবু, আমরা বিভিন্ন উপন্যাসে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি মহিলাদের কথা, নারী শক্তির কথা, নারীদের এগিয়ে যাওয়ার কথা, নারীদের নিয়ে একটা বার্তা দেওয়ার কথা, আর সেই মহিলাদের, সেই নারীদের নিয়ে বাংলাদেশে এরকম একটা ফতোয়া জারির পথে কট্টরপন্থীরা, ভাবতেও লজ্জা লাগে। দেখো, আমরা একসময় যে মধ্যযুগীয় বর্বরতা শব্দটা শুনতাম, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে একই সঙ্গে দুটো বিষয় চলছে। একদিকে গতকাল ইউনুস সাহেব যেমন সমস্ত ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, একই সঙ্গে সেখানকার এখন যিনি প্রধান আলেম, মানে বাংলাদেশের একটা অন্যতম আলেম, আমরা নাম জানি তার, মামুনুল হক, তিনি বলেছেন যে বাংলাদেশে যদি মুসলিমদের থাকতে হয় তাহলে শরিয়া মেনে থাকতে হবে। এই শরিয়া মেনে কথাটা বড় ভয়ঙ্কর আর কি, কারণ শরিয়াতে অমুসলিমদের তেমন কোনো অধিকার দেওয়া হয়নি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, কালকে সন্ধেবেলার থেকে রাত পর্যন্ত গোটা ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে একটা পোস্টার পড়েছে। সেই পোস্টারে মূলত তিনটে দাবি জানানো হয়েছে।
তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, দ্বিতীয় দাবি হচ্ছে বাংলাদেশকে ভারতকে শত্রু রাষ্ট্র অবিলম্বে ঘোষণা করতে হবে এবং ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিসর্জন দিতে হবে। বাংলাদেশ কিন্তু কোনো সরকারের দখলে এই মুহূর্তে চলছে না, বাংলাদেশ চলছে মূলত একদল জঙ্গির দখলে। তোমরা একটা ভিডিও দেখাচ্ছ, আমি আরো 20টা ইনফরমেশন দিতে পারি। ধরো আলদিন সাকিবা মেডিকেল কলেজ সিলেট, মোশাউদ্দিন বালিকা বিদ্যালয় রংপুর, রহমান স্কুল অ্যান্ড কলেজ, আব্দুল রহমান, এই সমস্ত এরকম 20টা স্কুলে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে অমুসলিমদের জন্য, মানে শুধু মুসলিমদের জন্য নয়, কিন্তু সেখানকার সমস্ত ছাত্রছাত্রী, মানে এটা ভাবা যায় যে একটা মেডিকেল কলেজে সেখানকার হিন্দু ছাত্রীদেরকেও হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে যে এটাই আমাদের ড্রেস কোড, মানে যেরকম আইনের ফাঁক থাকে না, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল মানুষ যে এটা তো আপনারা শুধু বলে হিন্দু শুরুয়াত, মেয়েদেরকে, অর্থাৎ হিন্দি শব্দবন্ধ এটাকে বলা হয় শুরুয়াত, মানে সবে সবে শুরু করা হয়েছে। এরপর আরো কোন কোন নাটকীয়তা নজরে এছাড়াও- পড়ে সেটাও আমরা তো অবশ্যই সেদিকেও নজর রাখবো। একটু সঙ্গে থাকতে বলবো, তার কারণ এরই পাশাপাশি একটু গ্রাফিক্যালি আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কেন বাংলাদেশ নিয়ে যারা সমালোচকরা মনে করছেন বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথার কি আছে, বাংলাদেশ নিয়ে এত আলোচনার কি আছে, কি কারণ, সেটাই একবার আপনাদের সামনে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, মেয়েদের কার্যত নরক দেশে পরিণত এবং প্রায় 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করে পাক সেনা। যেই পাকিস্তানের হাত ধরতে চাইছে এই বাংলাদেশ, মনে করছে পাকিস্তানি হয়তো তাদের সর্বেসর্বা, তাদের বন্ধু, সেই পাকিস্তানের কতটা বর্বরতা। কয়েক হাজার অবৈধ সন্তানের জন্ম দেওয়া হয়, কয়েক হাজার অবৈধ সন্তান, যেই সন্তান তার সঠিক বাবা মায়ের পিতৃ পরিচয়টুকুনি পর্যন্ত পায়নি, এবং বাবাকে দিয়ে মেয়েকে পর্যন্ত ধর্ষণ করানো হতো। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কতটা নির্মম সেই ছবি, যে ছবি আপনাদের সামনে আলোচনার প্রেক্ষিতে আমরা তুলে ধরছি। ছেলেকে দিয়ে মাকে ধর্ষণ করানো হতো, অর্থাৎ সম্পর্ক কোথায়, কতটা নৃশংসতা, কতটা অমানবিকতা, কতটা বর্বরচিত মনোভাব, সেটাই প্রকাশ পাচ্ছে। দেখুন, যেখানে বেহনাটি দিয়ে পর্যন্ত খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হতো শুধুমাত্র মেয়েদেরকে কতটা টার্গেট করা হতো, কি ভয়ঙ্কর পরিস্থিতি। বিবস্ত্র করে রাখা হতো মহিলাদের, এবং সেই বাংলাদেশের হাত যখন, সেই পাকিস্তানের হাতে যখন বাংলাদেশে ধরে, তখন আলোচনার প্রেক্ষিতে এই গোটা বিষয়টা উঠে আসা খুব স্বাভাবিক বিষয়। মহিলাদের বলা হতো গনিমতের মাল, অর্থাৎ যে বক্তব্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কার্যত এই ছবিগুলো দেখবার পর বর্তমানে বাংলাদেশ, তারা কি সত্যি পাকিস্তানের কোনো ইতিহাস জানে না, পাকিস্তান কি করেছে মহিলাদের সঙ্গে সেটাও কি সত্যি জানে না? তাহলে পরে বাংলাদেশের এই রকম আচরণ, যেখানে হচ্ছে মৌলবাদীরা তারা প্রকাশ্যে বলছে মহিলারা তারা বাড়ির বাইরে বেরোতে পারবেন না, তারপরেও কেন অনুষ্ঠুপ? মমিতা, দেখো, একটা কথা বলি, ইসলামে পবিত্র গ্রন্থ যে আল কোরআন আছে, তাতে নারীদের পোশাক এবং পর্দা সম্পর্কিত স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সেখানে পরিষ্কার বলা আছে যে নারীরা জনসমক্ষে কোনো শালীন পোশাক যাতে পরিধান করে সেই বিষয়ে যাতে নজরদারি করা, নিশ্চয় তাদের পড়া উচিত। এবং তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নারীদের রক্ষা করা, আই রিপিট, নারীদের রক্ষা করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু তাদের এইভাবে অসম্মান করার কোনো অধিকার কিন্তু ইসলাম ধর্ম দেয় না। এবং যেহেতু একটা জিহাদি মানসিকতার পরিচয় দিচ্ছে থ্রু আউট, তারা হয়তো কোরআন পড়েনি, তা বলে যে আমরা আল্লাহর ভীষণ কাছে, কিন্তু আমি সরি টু সে তাদের মানে বেসিক আইডিয়াটুকু অব্দি নেই। এবং এদের উদ্দেশ্যটাই হচ্ছে বিভিন্ন রকম ভাবে, সব রকম ভাবে আতঙ্ক সৃষ্টি করা। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, কিছু দিনের মধ্যেই আমাদের ভারত, মানে এইভাবে যদি চলতে থাকে প্রতিবেশী দেশগুলোতে, তাহলে কিছু দিনের মধ্যেই আমাদের ভারতবর্ষের অবস্থাটা কিন্তু আজকে ইসরায়েলের মতো হয়ে দাঁড়াবে, যে আমরা মাঝখানে থাকবো। আমাদেরকে যদি পিছিয়ে রাখা হয়, যদি অন্ধকারে রাখা হয়, তাহলে সেই দেশ কি উন্নত হতে পারে? এটা সম্ভব? পারে না তো, পারে না তো, একেবারেই পারে না, উন্নত তো হতে পারেই না। উল্টে তাদের শুধুমাত্র মহিলারা সাফার করবে এমনটা নয়, তাদের সেই এফেক্টটা পারিপার্শ্বিক সমস্ত জায়গাতে পড়বে এবং জনজীবনে প্রভাব পড়বে। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু কনভে। তো আজকে যদি সেই অবস্থাতেই যদি আমরা চাই, আমাদের ভয় জুজু হয়ে বসে থাকতে হবে এবং লড়াই করে বাঁচতে হবে। প্রতিদিন আন্দোলন, প্রতিদিন মিছিল, প্রতিদিন মারধর, এইরকম ভাবে এটা আমাদের উপর এফেক্ট করবে। কারণ আমাদের অবস্থাটা ইসরায়েলের মতো হবে, চতুর্দিকে খালি এক্সট্রিমিস্ট শাসন ব্যবস্থা ডিপ্লয়েড করা দেশ রয়েছে। এখানে আমাদের তো মানে এরকমই অবস্থা হবে, আজকে ইসরায়েলের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার বলবো, বারবার বলবো, ও আরেকটা কথা বলি,
যেটা তোমরা এক্ষুনি একটা গ্রাফিক্যাল ক্লিপিংস দেখালে, যে পাকিস্তানের যে অবস্থা, বর্বরচিত অবস্থা। এবার একটা কথা বলি, কোরআন কিন্তু শুধুমাত্র মহিলাদের ব্যাপারেই বলা হয় না এই পোশাক পরিধান করা, এই করা, তাই করা। তারা পুরুষদেরকেও পরিষ্কার ভাবে বলছে যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, লজ্জা স্থান থেকে রাখা এবং দৃষ্টি সংযত করার নির্দেশ কোরআনে পরিষ্কার ভাবে পুরুষদের প্রতি বলা হয়েছে। কিন্তু তারা কি দৃষ্টি সংযত করছে? তাদের দৃষ্টি এতটাই খারাপ, তারা মহিলাদের বিভৎসভাবে অত্যাচার করছে, ধর্ষণ করছে, দিনের পর দিন অত্যাচার, তাদেরকে ধর্ষণ করা, এই ছবিগুলো কিন্তু আমরা দেখেছি। মমিতা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একবার মানস বাবুর কাছে যেতে চাইবো। মানস বাবু, একদিকে যখন বাংলাদেশ ধীরে ধীরে আফগানিস্তানের দিকে এগোচ্ছে, সেই পদক্ষেপগুলো একটা একটা করে দেখতে পাচ্ছি, ঠিক তখনই যেমনটা দেখা যাচ্ছে, যে ছবিটা সামনে আসছে আমাদের, যে বাংলাদেশ থেকে মুজিবকে নিশ্চিহ্ন করার যে শেষ আঘাত, যে শেষ মোক্ষম চাল, সেটাও হয়তো আর বেশি দেরি নেই চেলে ফেলতে এই মোহাম্মদ ইউনূসের প্রশাসনের। কেননা এবারে যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের নোট থেকেও মুজিবরের যে মুখ, সেটাও কিন্তু মুছে ফেলার একটা চেষ্টা চালাচ্ছে এই বর্বর ইউনূসের প্রশাসন। লক্ষ্যটা কিন্তু মুজিবের মূর্তি ধ্বংস করা নয়। আমাদের যে জায়গাটা বুঝতে ভুল হয়, ধরো আফগানিস্তানে বুদ্ধ মূর্তি ধ্বংস করা হয়েছিল, তার আগে ইরাকের যে ন্যাশনাল মিউজিয়াম ছিল সেখানে মূর্তি ধ্বংস করা হয়েছিল। যে কোনো রকমের ভাস্কর্য যেহেতু ইসলাম বিরোধী, সেই কারণে সমস্ত ভাস্কর্যই ভেঙে দেওয়া হবে বাংলাদেশে। যত আমরা দেখে এসছি বাংলাদেশ গিয়ে, সেখানে বিভিন্ন যে মাজারগুলো ছিল, সেখানের যে লোক সংস্কৃতি চর্চা, সেটা প্রায় নিষিদ্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। অর্থাৎ বাংলাদেশে গান বাজনা বন্ধ হবে, বাংলাদেশে নাটক বন্ধ হবে। বাংলাদেশে শিল্পকলা একাডেমি একটা বিরাট সরস্বতীর মূর্তি তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বসিয়েছিল, সেটা 2-4 দিনের মধ্যেই ভেঙে ফেলা হবে। দেখতে থাকো এগুলো, কারণ এগুলো ইসলাম অনুমোদিত বলে বাংলাদেশের আলেমরা মনে করে। গত 3-4 দিনে যেটা হয়েছে, বাংলাদেশের মহিলা ফুটবল টিমের যারা প্লেয়ার ছিল, মহিলা প্লেয়ার যারা, তাদেরকে প্রায় থ্রেটনিং দিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন আর এই রকম হাফ প্যান্ট, মানে হাঁটু পর্যন্ত প্যান্ট পরে ফুটবল খেলতে না বেরোয়, সেটা ইসলামের বিরোধী। ঘটনা হচ্ছে যেটা দিদি বলছিলেন যে কোরআনে নেই, কোরআনের 2টো সূরার উল্লেখ করছি আমি। একটা হচ্ছে সূরা আল নূর, তার 5 নম্বর আয়াত, যেখানে হিজাব পড়ার কথা আছে, এবং সূরা আল আজহাব, তার 59 নম্বর আয়াত, যেখানে ওভারকোট পড়ার কথা বলা আছে। এবং সেটা পরবর্তীকালের যে তাফসির গুলো আসে, তাফসির মানে হচ্ছে ভাষ্য, মানে আমাদের যেরকম বেদের ভাষ্য করেছেন সায়ন, আমরা বলি সায়ন ভাষ্য, সেরকম মানে আস্তে আস্তে কোনো না কোনো জায়গা থেকে চক্রান্ত করে মহিলাদেরকে সম্পূর্ণভাবে সাইড করে দেওয়া, একটা জায়গায় মহিলাদেরকে সম্পূর্ণভাবে আবদ্ধ করে দেওয়া। এবং সব থেকে বড় বিষয়, যেভাবে ভোগ্যপণ্য হিসেবে শুধুমাত্র একটা সময় মহিলাদেরকে দেখা হতো, ঠিক একই রকম ভাবেই সেই পুরনো প্রথাটাই আবার ঘুরিয়ে আনতে চাইছে বাংলাদেশের ইউনূস প্রশাসন। কিন্তু এখনো পর্যন্ত শীত ঘুমে রয়েছে তারা। কেন, কি কারণে, কি চাইছে তারা? আরো বেশ কিছু তথ্য বলি না, কথায় কথায় যে ইতিহাসকে আমাদের টেনে আনতে হয়, ইতিহাসের পাতা থেকে সত্যটাকে আরো একবার আপনাদের প্রত্যেকের সামনে নিয়ে আসতে হচ্ছে। তার কারণ হচ্ছে এটাই, দেখুন যুদ্ধের সময় যেভাবে জারজ সন্তানের প্রয়োজন থাকে, তার কারণ চিলড্রেন অফ ওয়ার বা 71 যুদ্ধে জারজ সন্তান কি কারণের জন্য আলোচনা করছে বিষয়টা নিয়ে আরো স্পেসিফিক করি। যেখানে যুদ্ধে দর্শিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান, যেই সন্তানের সঠিক পরিচয়টুকুনি পর্যন্ত পাওয়া যায়নি, এবং তাদেরকে দিয়ে পরবর্তী সময় কি করানো হয়েছে সেই তথ্য আপনাদের সামনে। পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত হয়েছে এই সকল মহিলারা। শুধুমাত্র বলছিলাম না যে ভোগ্যপণ্য হিসেবে মহিলাদেরকে দেখার চেষ্টা, এবং সেই পুরনো স্মৃতি আরো একবার ফিরে আসছে। প্রায় 2 লক্ষ মহিলা গর্ভবতী হয়েছিলেন সেই সময়, এবং কাদের কাছে? পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের কাছে। ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় শিশুর, এবং সেই শিশুর পরিচয় কি হয় সেটাও সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে তারা আসেন নিরাপদ স্থান ভেবে, কিন্তু সেই সকল রাজাকার, সেই সকল পাক সৈন্য, তাদেরকে কার্যত বন্ধু বলে মনে করছে এই বাংলাদেশি ইউনূস প্রশাসন। কিন্তু কি কারণে, কি উদ্দেশ্য, কি চাইছে ইউনূস প্রশাসন? মমিতা, যদি আমি আবার বলবো, ছাত্র আন্দোলন থেকে যদি ঘুরে দেখি, ছাত্র আন্দোলনের নাম করে মৌলবাদী জিহাদি মানসিকতার পরিচয় বাংলাদেশ সরকার দিচ্ছে, সেই জায়গা থেকে আই এম রিয়েলি সরি টু সে
Yunus is a product of genocide and it doesn't deserve to have the Nobel Prize at all. And সবথেকে যেটা বড় কথা, আজকে যদি সরকার প্রত্যক্ষভাবে এবং শক্ত হাতে এই মৌলবাদী মানসিকতা দমন করার চেষ্টা না করে, তাহলে মমিতা কিসের সরকারের কথা বলছেন? কোন সরকারের কথা বলছেন? যেই সরকার চোখ বন্ধ করে রয়েছে, যেই সরকার শুধুমাত্র যারা জেহাদি তাদেরকে চেনে, শুধুমাত্র মৌলবাদীদের চেনে, শুধুমাত্র কট্টরপন্থীদের চেনে, কোন হিন্দুকে তারা চোখে দেখতে পায় না, যে কারণের জন্য হিন্দুদেরকে লাগাতার মারা হচ্ছে। সেই জন্যই তো মানুষ মারছে, ধর্ষণ করছে, তাদের উপর অকথ্য ভাষায় তাদের অত্যাচার করা হচ্ছে। একদমই, যদি না সামলাতে পারে তাহলে পদ ছেড়ে দিক। যে উপদেষ্টার পদে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস রয়েছেন, তিনি সেই পদ ছেড়ে দিক। কেন এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে? মানুষ বাবু, সরকারি স্ট্রাকচার বলে কিছু নেই ওখানে। গ্রামে গঞ্জে পরিচালনা করছে একদল খারিজি মাদ্রাসার ছেলে, যারা পরিচালিত হচ্ছে পাকিস্তান আইএসআই স্পন্সর জঙ্গিদের দ্বারা। ধরো কক্সবাজারে কালকে মেয়েদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে যে তারা কেন সমুদ্রে স্নান করতে গেছে। তো এই রকম গ্রামে গঞ্জে সর্বত্র চলছে, কারণ তারা যেটা বুঝেছে যে বাংলাদেশ খাতায় কলমে একটি ইসলামিক রাষ্ট্র, মানে কোথাও না কোথাও গিয়ে পাকিস্তানের হাত আরো শক্ত করে এবং আরো একটা ইসলামিক স্টেট হিসাবে বাংলাদেশকে ঘোষণা করা, এই পথেই মনে হয় ধীরে ধীরে এগোচ্ছে এই ইউনূস, যে কারণের জন্য আজ আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। আজকের মতন সময় যেহেতু একদম নেই, সুতরাং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা আমাদের মধুকল্পিতা শেষ করতেই হচ্ছে। একদমই, এবং আমাদের নজর থাকবে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের দিকে। প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মাটি থেকে যা যা আপডেট উঠে আসবে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাতে থাকবো। এবং এর পাশাপাশি আমরা বারবার করে বলছি, রিপাবলিক বাংলা বারবার করে বাংলাদেশের সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিচ্ছে। এবং সে কারণেই বোধহয় রিপাবলিক বাংলা বাংলাদেশিদের কাছে আজ এতটা বেশি চক্ষুশূল হয়ে উঠছে। কিন্তু আমরা থামবো না, আমরা এর শেষ দেখে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে হিন্দু নিপীড়ন থামানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা খবর, একেবারে গ্রামে গঞ্জে প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেই সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে চারটার খবর আজকের মতো এই পর্যন্তই। এরপরেই দেখুন হাওয়া খবর।